আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের অধিহার শেয়ার ইস্যু সংক্রান্ত, বিশেষ করে রাজশাহী বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা প্রশ্নটি লক্ষ্য করি। রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্নটি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই মোহনা কোম্পানি লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। মোহনা কোম্পানির মোট অনুমোদিত মূলধন হচ্ছে 10 লক্ষ টাকা, মোট 1 লক্ষ শেয়ারে বিভক্ত। তাহলে আমাদের এক একটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। বিষয়টি আবারও বলি, 10 টাকাকে যদি 1 লক্ষ দিয়ে গুণ করি তাহলে কিন্তু এই 10 লক্ষ টাকা হবে, যেটি অনুমোদিত মূলধন। আরো বিভিন্ন তথ্য আছে, এই তথ্যগুলির আলোকে আমাদের ক নম্বরে বলেছে মোহনা কোম্পানি লিমিটেডের অধিহারের পরিমাণ এবং অবলেখকের কমিশন নির্ণয় করো। তাহলে আমাদের অধিহারের পরিমাণে যে দেয়া আছে 10% এবং অবলেখকের কমিশন দেয়া আছে 0.40 টাকা। তাহলে এই দুটো তথ্যের পরিপ্রেক্ষিতে আমরা এখন ক নম্বরের সমাধানের চেষ্টা করব। ক নম্বরের অধিহারের পরিমাণ উত্তর হবে 60,000 টাকা এবং অবলেখকের কমিশনের পরিমাণের উত্তর হবে। তো এখন আমরা এই তথ্যের আলোকে সমাধানের জন্য যদি সব অঙ্কন করতে পারি, এইভাবে লক্ষ্য করি অবলেখকের কমিশন এবং অধিহারের শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয়। তো অবলেখকের কমিশনের আরেক নাম হচ্ছে শেয়ার অবলেখকের দস্তুরি বা দায় গ্রাহকের কমিশন। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখতে পাই এই উদ্দীপকে আমাদের এই তথ্যের সাথে যেটুকু রিলেটেড সেই অংশটুকু আমি হলুদ কালার দিয়ে রেখেছি। প্রথমে লক্ষ্য করি এই যে কোম্পানি অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রতি 40 পয়সা করে পাবে। তাহলে একটা শেয়ারে 40 পয়সা, এই 40 পয়সাকে আমরা গুণ করব শেয়ারের সংখ্যা দিয়ে। সেজন্য আমরা প্রথমে লিখব অবলেখকের কমিশন। এখন প্রশ্ন হচ্ছে এই 40 পয়সাকে কত দিয়ে গুণ করব? 10,000, 60,000 না 70,000? তিনটা শেয়ার আছে, কিন্তু এইখানে আছে 10,000 শেয়ার, এইখানে আছে 60,000 শেয়ার, এইখানে আছে 70,000 শেয়ার। তো কোনটা দিয়ে গুণ করব? এখানে একটু শিক্ষার্থীদের প্যাচ লাগে। একটি বিষয় বলে দিই, সেটি হচ্ছে নিয়মটি হচ্ছে বিলিকৃত শেয়ারের সংখ্যা ইনটু এই 40 পয়সা দিয়ে গুণ করব। তাহলে আমরা বিলিকৃত শেয়ারের সংখ্যা কত হবে, আমরা যতটি ইস্যু করেছি তার সেজন্য আমরা এই 60,000 কে 0.40 দিয়ে যেখানে গুণ করলাম, 60,000 ইনটু 0.40, এটাকে এটা দিয়ে গুণ করলে সম্ভবত 24,000 টাকা হবে। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে যদি 60,000 ইনটু 0.4 গুণ করো তাহলে কিন্তু 24,000 টাকা হবে। এবার আসি শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয়। শেয়ার অধিহারের পরিমাণ আবার ওই 60,000 শেয়ারকে গুণ করব কত দিয়ে, তাই না? ভালো করে লক্ষ্য করি, এই যে 10% অধিহার, 10 টাকা 10%। বিষয়টি আবারও বলি, 10 টাকা 10% 1 টাকা হয়। সেজন্য আমি ব্র্যাকেটে লিখে রাখলাম 60,000 শেয়ার ইনটু 10 ইনটু 10%। তাহলে 10 টাকা 10% হচ্ছে 1 টাকা। 1 টাকা দিয়ে যদি আমরা 60,000 কে গুণ করি তাহলে সম্ভবত 60,000 টাকাই হবে, এখানে আমরা লিখব। এইভাবে আমরা শেয়ার অবলেখকের কমিশন এবং শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করতে পারি। সবার শেষে আমরা কি করব, দুইটা নিচে ডাবল দাগ দিয়ে দিব, ক্লোজ করে দিব। এবার আমরা এই আবার সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নম্বরে বলেছিল প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রস্তুত করো। জাবেদার জন্য এই তথ্যের আলোকে জাবেদার জন্য আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। এই যে লক্ষ্য করি জাবেদার জন্য মোহনা লিমিটেড এর জাবেদা সব তো আমরা অঙ্কন করতে পারি, তাই না?
ছক অঙ্কন করলাম। তো প্রথম জাবেদাটা কি হবে, আমি পূর্বের ক্লাসে বলেছিলাম, প্রথম জাবেদাটা হয়তো তোমাদের মুখস্থ আছে, তারপরেও বলছি, শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হবে, সেজন্য জাবেদা করব শেয়ার ব্যাংক হিসাব ডেবিট, কেননা ব্যাংক জমা বৃদ্ধি পাবে, শেয়ার আবেদন ক্রেডিট। টাকা কত লিখব? টাকা লিখব এই যতটি শেয়ারের আবেদনপত্র পেয়েছিলাম, এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি, 70,000 শেয়ারের আবেদনপত্র পেয়েছি। 70,000 শেয়ারকে গুণ করব শেয়ারের আসল মূল্য এবং ওদিয়ার দুইটার টাকা দিয়ে। বিষয়টি ভালো করে লক্ষ্য করি। শেয়ারের আসল মূল্য 10 টাকা, ওদিয়ার 10%। তাহলে আমরা টাকা লেখার সময় এই 70,000 শেয়ারকে গুণ করব, যতটি শেয়ারের আবেদনপত্র পেয়েছি 70,000 শেয়ার, এইটাকে গুণ করব শেয়ার ওদিয়ারের 1 টাকা আর এই আসল মূল্য 10 টাকা 11 দিয়ে। সেজন্য আমরা 70,000কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে সম্ভবত এই 7,70,000 টাকা হবে। ব্যাক স্লাইডে দেখাচ্ছি। তো লক্ষ্য করি, এই যে আমি পরের স্লাইডে বাকি জাবেদার অংশটুকু করার চেষ্টা করব, আরো একটি জাবেদা। তো এই জাবেদার সাথে সম্পর্কিত উদ্দীপকের অংশ আমি আবার উপরে নিয়ে এসে রাখলাম, যাতে এটা দেখে আমরা সমাধান করতে পারি। আমি অবশ্য দুইটা স্লাইডে বা দুইটা পেজে দুইটা জাবেদা দেখাচ্ছি একটু বড় করে উপস্থাপনের জন্য। তোমরা একটা পেজে একটা জাবেদা করবে, অর্থাৎ তোমরা একটা পেজে দুইটা জাবেদা করবে, সরি ভুল বলেছি, এক পেজেই তোমরা দুইটা জাবেদা করবে। এখানে আমরা কি জাবেদা করব, তাই না? এখানে আমরা শেয়ার আবেদন কিছুক্ষণ আগে ক্রেডিট করেছিলাম না, এখন শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে। কত টাকা লিখব? ওই যে প্রথম জাবেদায় যে টাকা লিখেছি 7,70,000 টাকা, সেটাই আমরা এইখানে লিখব। তো আজান শেষ, আবার আমরা শুরু করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের এই একটা জাবেদা করলাম, এই অঙ্কে দুইটা জাবেদা হবে। তো অবশিষ্ট যে আরো একটি জাবেদা আছে সেটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। তোমরা অবশ্য এক পেজেই দুইটা জাবেদা করবে, আমি আলাদা আলাদা দেখাচ্ছি একটু বোঝানোর জন্য, বড় করে উপস্থাপনের জন্য। এই যে আমরা দ্বিতীয় জাবেদাটি করার জন্য যে উদ্দীপকের অংশটুকু প্রয়োজন, সেই অংশটুকু আবার উপরে নিয়ে এসে রাখলাম, যাতে এটা দেখে আমরা এই অংশটুকু সমাধান করতে পারি। তো এইখানে কি জাবেদা হবে মনে আছে? কিছুক্ষণ আগে আমরা জাবেদা করেছিলাম ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। এখন ওই যে শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম, সেই শেয়ার আবেদনকে বাতিল করার জন্য আমরা এখানে করব শেয়ার আবেদন হিসাব ডেবিট। তাহলে কিছুক্ষণ আগে করেছিলাম শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, এখন করলাম শেয়ার আবেদন ডেবিট। কত টাকা লিখব? ওই প্রথম টাকাটাই লিখব, প্রথমে যে জাবেদায় টাকা লিখেছিলাম 7,70,000 টাকা। এখন তো আমাদের এই শেয়ার আবেদনের টাকাটা বিশেষ করে যেহেতু ডেবিট ক্রেডিট আর নাই, তাহলে তো স্থানান্তর করতে হবে। কোথায় স্থানান্তর করব? এইখানে আমাদের কিছু টাকা মূলধনে স্থানান্তর করব, আসল টাকাটা শেয়ারের, ওদিয়ারের টাকা ওদিয়ারে স্থানান্তর করব, অতিরিক্ত টাকা ফেরত দিব। তাহলে এই আবেদনের অর্থ তিনটা জায়গায় স্থানান্তর করব। কি কি লক্ষ্য করি? মূলধনে স্থানান্তর জন্য শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আমরা জানি মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। ওদিয়ারের টাকা স্থানান্তরের জন্য শেয়ার ওদিয়ার হিসাব ক্রেডিট, এবং অতিরিক্ত অংশ ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা পাওয়ার সময় যেমন ব্যাংক হিসাব ডেবিট করেছি প্রথম জাবেদায়, ফেরত দেওয়ার সময়ও ব্যাংক হিসাব ক্রেডিট করব। তাহলে আমাদের এই দ্বিতীয় জাবেদার ক্ষেত্রে একটা ডেবিট তিনটা ক্রেডিট, একটা ডেবিট তিনটা ক্রেডিট। ক্রেডিট তিনটা কি কি? শেয়ার মূলধন ক্রেডিট, ওদিয়ার ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। বিষয়টি মনে রাখবো। এবার আমরা টাকা লিখব। টাকা লেখার সময় শিক্ষার্থীরা ভুল করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাস নিই আমার শ্রেণীকক্ষে, তখন অনেক শিক্ষার্থী জাবেদা করতে পারলেও এই টাকা লেখার সময় ভুল করে, বিশেষ করে কম বেশি লিখে ফেলে বিভিন্ন ক্ষেত্রে। তো আমি কিভাবে লিখতে হয় লক্ষ্য করি। প্রথমে আসি মূলধনে কত টাকা বসবে। মূলধনে বসবে যতটি শেয়ার বিলি করব তাকে শেয়ারের আসল মূল্য বা অভিহিত মূল্য দিয়ে গুণ করে। এখানে আমরা বিলি কয়টা করেছি সেটাকে নির্ণয় করতে হবে। আমরা 60,000 শেয়ার ইস্যু করেছিলাম, 70,000 পেয়েছিলাম। ইস্যুকৃত শেয়ারগুলি বিলি করা হয়েছে, তার মানে কি আমরা যতটি শেয়ার ইস্যু করেছিলাম তার বেশি বিলি করতে পারবো না। সেজন্য আমরা যতটি শেয়ার ইস্যু করেছি 60,000, এই 60,000 শেয়ারকে
শেয়ারের আসল মূল্য দিয়ে গুণ করে মূলধনে বলবে। বিষয়টি আমি আবারও বলি, একই জায়গাতে আমরা বারবার করি কিন্তু টাকা লিখতে ভুল হয়, সেজন্য টাকার বিষয়টা আমি আরেকবার বলছি, লক্ষ্য করি। যতটি শেয়ার ইস্যু করেছিলাম এটাই তো বিলি করেছি, সেজন্য যতটি শেয়ার ইস্যু করেছি তাকে শেয়ারের আসল মূল্য দিয়ে গুণ করে মূলধনে বসবে। তাহলে 60,000 গুণ 10, ক্যালকুলেটরে যদি আমরা 60,000 গুণ 10 দিয়ে হিসেব করি তাহলে সম্ভবত 6 লক্ষ টাকা হবে, মূলধন হিসেবে বসবে। এবার আসি শেয়ার ওডিআর কত লিখবো। আরেকটা জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে আমরা মূলধনে যতটা শেয়ার দিয়ে গুণ করেছি, 60,000 শেয়ার দিয়ে মূলধনের টাকা লিখলাম গুণ করে, ঠিক সেই 60,000 শেয়ারের সংখ্যাকে ওডিআর টাকা দিয়ে গুণ করে ওডিআর লিখব। ওডিআর ছিল 1 টাকা, ওডিআর ছিল কত, এই যে 10 টাকা 10%, 1 টাকা। তাহলে আমরা এই 60,000 শেয়ার গুণ 1 টাকা, 60,000 শেয়ার গুণ 1 টাকা দিয়ে শেয়ার ওডিআর লিখব। এবার ব্যাংক হিসাবে টাকাটা কিন্তু আমরা এখন ইচ্ছে করলে এখান থেকে যোগ বিয়োগ করে পেতে পারি। লক্ষ্য করি, 7,70,000 থেকে যদি এই দুটো বিয়োগ করি তাহলে সম্ভবত 1,10,000 টাকা হবে, মেবি। তাহলে আমরা এই 7,70,000 ডেবিট থেকে যদি 6 লক্ষ এবং 6 লক্ষ এই 60,000, মোট 6,60,000 টাকা বিয়োগ করি তাহলে আমরা পাবো 1,10,000 টাকা, সেটি ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে বলবে। আবার অন্যভাবে নির্ণয় করতে পারি, কিভাবে, সেটা হচ্ছে আমরা যে 60,000 ইস্যু করে 70,000 শেয়ার পেয়েছিলাম, 10,000 শেয়ার বেশি পেয়েছিলাম, সেই 10,000 শেয়ারকে যদি আমরা 11 দিয়ে গুণ করি। 11 কেন, ওই যে আবেদনের সময় ওডিআর সহ 11 টাকা দিয়েছিল, তাহলে এখন আমরা ফেরত দেওয়ার সময় তো 11 টাকা করে তাকে ফেরত দিব। 10,000 শেয়ারকে 11 দিয়ে গুণ করলেও কিন্তু এই 1,10,000 টাকা হবে। তাহলে আমাদের এই ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক হিসেবে যে ক্রেডিট দিকে লিখবো, এটি দুই ভাবে নির্ণয় করতে পারি। একটি হচ্ছে এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এই টাকাটা পাবো, আরেকটি হচ্ছে অতিরিক্ত শেয়ারের সংখ্যাকে, এখানে যেমন 10,000 অতিরিক্ত পেয়েছি, প্রথমে এসে আমরা 11 টাকা করে পেয়েছিলাম, সেই 11 দিয়ে গুণ করে, দুই ভাবে বের করা যায়। এখন আমরা এই টাকা সমান সমান হবে। তো এবার আমরা ব্যাখ্যায় লিখবো। ব্যাখ্যায় কি লিখবো, ব্যাখ্যায় মূলত আমরা এখানে যা করেছি তার একটু ব্যাখ্যা দিব। কি করেছি, শেয়ার আবেদনের অর্থ কিছু মূলধনী স্থানান্তর করেছি, কিছু ওডিআর স্থানান্তর করেছি, অতিরিক্ত ফেরত দিয়েছি, এই কাজটাই তো করেছি। তাহলে আমরা যা করব, শেয়ার এই ব্যাখ্যা লিখবো, শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে এবং ওডিআর হিসাবে স্থানান্তর করা হলো, অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় আবারও বলছি, সেটি হচ্ছে আমি কিন্তু দুইবার দুইটা জাবেদা করেছি, দুইবার ছক অঙ্কন করে, দুইটা স্লাইডে একটু বড় করে বোঝানোর জন্য, কারণ আমি উদ্দীপকের অংশটুকু উপরে নিয়ে এসে রেখেছি, এটা দেখে দেখে বুঝিয়েছি। কিন্তু তোমরা দুইটা জাবেদা একটা ছকের মধ্যে করবে, বিষয়টি কিন্তু আমি বারবার বলি। এই হচ্ছে আমাদের দুইটা। 3 নাম্বার জাবেদাটি করার জন্য এই যে সবার শেষে কোম্পানি অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রতি 40 পয়সা করে প্রদান করে, ওই যে ক নাম্বার আমরা বের করেছিলাম, মনে আছে, 24,000 টাকা হয়েছিল শেয়ার অবলেখকের কমিশন। এর আরেক নাম হচ্ছে শেয়ার অবলেখকের দস্তুরি, এর আরেক নাম হচ্ছে শেয়ার দায় গ্রাহকের কমিশন বা দস্তুরি, এর আরেকটা নাম হচ্ছে আন্ডাররাইটিং কমিশন, ইংরেজিতে বলে। যাই হোক, এটি হচ্ছে একটি অলিক সম্পদ। তো অলিক সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য আমরা জাবেদা করব অবলেখকের কমিশন হিসাব বা শেয়ার অবলেখকের দস্তুরি হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল, বিশেষ করে কলেজের ক্লাসে, যে এখানে তো প্রদান করলাম, ব্যাংক কথাটা বলা নাই, কিন্তু ব্যাংক হিসাব ক্রেডিট করলাম কেন? কারণটি হচ্ছে কোম্পানির হিসাবের ক্ষেত্রে প্রদান বললে, প্রাপ্তি বললে, শেয়ার ইস্যু অঙ্ক সংক্রান্ত সবকিছু ব্যাংকের মাধ্যমে পরিশোধ এবং প্রাপ্তি বোঝায়, দাগ কাটা চেকের মাধ্যমে পরিশোধ এবং প্রাপ্তি বোঝায়। শেয়ার ইস্যু সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয়, সেজন্য আমরা জাবেদা করেছি ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ প্রদান করলে এখানে ব্যাংক জমা কমে যাবে কোম্পানির। এখন প্রশ্ন হচ্ছে টাকা কত লিখবো। টাকা লিখবো এই 40 পয়সাকে এই 60,000 শেয়ার দিয়ে গুণ করে, যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি এই অংশের জন্য যেটুকু প্রয়োজন, 60,000 কে 40 পয়সা দিয়ে গুণ করলে 4 × 6 = 24, সম্ভবত 24,000 টাকা হবে।
ক নম্বরে বের করেছিলাম 24,000 টাকা। ব্যাখ্যা লিখবো, শেয়ার অবলোককে দস্তুরি বা কমিশন প্রদান করা হলো। দস্তুরি বাংলা কথা, দস্তুরির ইংরেজি হচ্ছে কমিশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার 3টা জাবেদা এই অঙ্কের জন্য প্রযোজ্য। তো একটি বিষয় আমি আবার বলে রাখি, সেটি হচ্ছে এই 3টা জাবেদা আমি 3বার 3 ছক কেটে লিখেছি, কিন্তু তোমরা একটা ছকের মধ্যে 3টা জাবেদা করবে। আমি 3বার করেছি তোমাদের বোঝানোর জন্য, কারণ প্রত্যেকবার আমি উদ্দীপকের অংশটুকু উপরে নিয়ে এসে রেখেছি যাতে এটা দেখে দেখে আমি বোঝাতে পারি। সেজন্য আমি আলাদা আলাদা 3বার করেছি, কিন্তু তোমরা একটা ছকের মধ্যেই 3টা জাবেদা করবে। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ক সমাধান করেছি, খ সমাধান করেছি, এখন গ করব। গ নম্বরে বলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, উত্তর হবে 6,60,000 টাকা। তাহলে আমরা এই তথ্যের আলোকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। শেয়ার ইস্যু অঙ্কের ক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণী এর জন্য আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। লক্ষ্য করি, মোহনা কোম্পানি লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী, বিস্তারিত টাকা পরিমাণ টাকা, বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা, 2টা টাকার কলাম আমরা অঙ্কন করতে পারি। তো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা জানি সম্পদ এবং দায় সমূহ হিসাবভুক্ত করতে হয়। তো প্রথমে লিখব সম্পদ সমূহ। সম্পদ সমূহ কি কি ছিল? এই অঙ্কে 2টা সম্পদ আছে, একটি হচ্ছে ব্যাংক জমার উদ্ধৃত্ত, আরেকটি হচ্ছে এই দায় গ্রাহকের কমিশন বা ওই যে অবলোককের দস্তুরি। 2টা সম্পদ, একটি হচ্ছে চলতি সম্পদ, ব্যাংক জমা চলতি সম্পদ, এবং অবলোককের দস্তুরি অলিক সম্পদ বা বিশেষ করে আমাদের অবাস্তব সম্পদ যাকে বলে, বা অসমন্বিত ব্যয় বলে এটিকে। তাই আমরা প্রথমে লিখব চলতি সম্পদ। চলতি সম্পদ ব্যাংক জমার উদ্ধৃত্ত। এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক জমার উদ্ধৃত্ত কত হবে? তোমরা যদি জাবেদা লক্ষ্য করো তাহলে দেখবে প্রথমে আমরা ব্যাংক জমার একটা ডেবিট করেছি। প্রথম জাবেদায় সেই ব্যাংক জমা ডেবিট করেছিলাম কত? ব্যাংক হিসাব সম্ভবত 7,70,000 টাকা। আর দ্বিতীয় জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি সম্ভবত 1,10,000 টাকা। আবার তৃতীয় জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি সম্ভবত 24,000 টাকা। তাহলে আমরা ডেবিট টাকা থেকে ক্রেডিট দুটো বিয়োগ করে যে টাকাটা হবে সেটি ব্যাংক জমার উদ্ধৃত্ত, সেটি হচ্ছে এই 6,36,000 টাকা ব্যাংক জমার উদ্ধৃত্ত। কিভাবে পেলাম? ওই যে ডেবিটের 2টা টাকা থেকে 3টা জাবেদা করেছি না আমরা কিছুক্ষণ আগে, সেই 3টা জাবেদা প্রথমে যে ডেবিট ছিল তার সাথে ক্রেডিট দুটো বিয়োগ করে এই টাকাটা পাবো। আর তোমরা যদি খতিয়ান করো ব্যাংক হিসাবে তাও পাবে, কিন্তু এখানে যেহেতু খতিয়ান করতে বলেনি সেজন্য আমরা যোগ বিয়োগ করে বের করতে পারি। কিভাবে? 1 নম্বর জাবেদা ডেবিটের ব্যাংক টাকা থেকে 2 এবং 3 নম্বর জাবেদা যে ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে টাকা আছে, একটা 1,10,000 আর একটা আছে 24,000, ওই দুটো বিয়োগ করলে এই টাকাটা হবে। এরপরে লিখবো আমরা এই অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ যাই বলি না কেন, এখানে অসমন্বিত ব্যয় আছে একটি, সেটি হচ্ছে এই দায় গ্রাহকের কমিশন। এটা লেখার জন্য আমি উদ্দীপকের অংশটুকু নিয়ে আসলাম, উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসেছি। সেখানে এই যে অবলোককের কমিশনও 40 পয়সা করে ছিল, সেই 40 পয়সাকে আমরা যদি 60,000 শেয়ার দিয়ে গুণ করি, ক নাম্বারে পেয়েছিলাম। আবার খ নাম্বারের জাবেদায় আমরা শেষের জাবেদায় 24,000 টাকা শেয়ার অবলোককের দস্তুরি লিখেছিলাম, সেটা এখানে লিখবো। শেয়ার অবলোককের দস্তুরি কত টাকা? 24,000 টাকা। এবার এখানে একটি দাগ দিব, এই 2টা টাকা যোগ করে শেষের ঘরে লিখবো। এই 2টা টাকা যোগ করে শেষের ঘরে লিখলাম, নিচে একটি দাগ দিয়ে ডাবল দাগ দিতে পারি, অথবা একটা দাগ দিয়ে নিচে লিখেও ডাবল দাগ দিতে পারি, এভাবেও করতে পারি। এই 2টা টাকা যোগ করে এখানে লিখেছি। মোট সম্পদ আমাদের হলো এই 6,60,000 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের আর্থিক বিবরণীর সম্পদ দিক। এবার আমরা করব দায় এবং মালিকানা সত্ত্ব। তো এখানে আমরা লিখতে পারি শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায় সমূহ। লিখে কি লিখবো মনে আছে? ওই 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যে আর্থিক অবস্থার বিবরণী ছক উল্লেখ রয়েছে সেভাবে আমরা করব। প্রথমে লিখতে হবে অনুমোদিত শেয়ার মূলধন।
অনুমোদিত মূলধন কত টাকা হবে? এই যে প্রশ্নের প্রথম লাইনে বলা ছিল, আমি উদ্দীপকের উপরে অংশটুকু নিয়ে এসেছি। এটা করার জন্য যে দুইটা লাইন প্রয়োজন উপরে নিয়ে এসে রেখেছি। এই যে মোহনা কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত, এটি হচ্ছে অনুমোদিত মূলধন, সেটাই আমরা এখানে লিখব। তো আমাদের নিচে লেখা উচিত, কিন্তু জায়গা সংক্ষিপ্ততার কারণে আমি পাশে লিখলাম। প্রতিটি 10 টাকা দরে 1 লক্ষ শেয়ার। 10 টাকাকে 1 লক্ষ শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের সম্ভবত হবে 10 লক্ষ টাকা। নিচে ডাবল দাগ দিয়ে দিব। এই 10 লক্ষ টাকা প্রথমে লিখলেও হবে, শেষের ঘরে লিখলেও হবে। প্রথমে আর শেষে যেখানেই লিখে না কেন তার নিচে ডাবল দাগ হবে, কারণ এই 10 লক্ষ টাকা আমার অঙ্কে যোগ বিয়োগ হবে না। নিয়ম রক্ষার্থে আমরা এখানে লিখব। এরপর আমরা ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত একসাথে লিখতে পারি, কারণ এই অঙ্কে আমরা 60,000 শেয়ার ইস্যু করেছিলাম, 60,000 শেয়ার বিলি করেছি, আবার 60,000 শেয়ারের অর্থই আদায় হয়েছে। সেজন্য ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত তিনটার টাকার পরিমাণ যেহেতু একই হবে, তাই আমরা একসাথে লিখতে পারি। এখানে আমরা কি লিখব? যতটি শেয়ার ইস্যু করেছিলাম তাকে শেয়ারের আসল মূল্য দিয়ে গুণ হবে। আসল মূল্য ছিল 10 টাকা, ইস্যু এবং বিলি করেছিলাম 60,000 শেয়ার, সেজন্য আমরা এখানে লিখব প্রতিটি 10 টাকা দরে 60,000 শেয়ার। তাহলে 60,000 শেয়ারকে 10 দিয়ে গুণ করলে সম্ভবত হবে 6 লক্ষ টাকা। এটা আমরা শেষের ঘরে লিখব। আদায়কৃত টাকাটা সবসময় শেষের ঘরে লিখব। এই অঙ্কের দায় পাশে আরো একটি আইটেম আছে, সেটি হচ্ছে শেয়ার অধিহার। তো শেয়ার অধিহারটা আমরা এখানে লিখব, কিন্তু শেয়ার অধিহার লিখব সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশের মধ্যে। শেয়ার অধিহারটা আমাদের সঞ্চিতি এবং উদ্বৃত্তের অংশ, সেই জন্য এই সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে লিখব শেয়ার অধিহার। টাকা হবে কত? টাকা আমরা 2 নাম্বার জাবেদায় শেয়ার অধিহার ক্রেডিট করেছিলাম, 2 নাম্বার জাবেদায়, সে জাবেদা দেখে লিখব। কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি 2 নাম্বার জাবেদায় শেয়ার অধিহার ক্রেডিট, সেই টাকাটা লিখব, সম্ভবত 60,000 টাকা। 60,000 টাকা এই শেষের ঘরে লিখব। এবার এই আদায়কৃত মূলধনের টাকা, শেয়ার অধিহারের টাকা দুইটা যোগ করব, তার জন্য নিচে দাগ দিব। এই দুইটা টাকা যোগ করে এখানে হবে 6,60,000 টাকা। নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায় সমূহ। এখন আমরা লক্ষ্য করে দেখতে পাই এই সম্পদ এবং শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায় দুটো সমান সমান হয়েছে। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে এই দুটো টাকা সমান সমান হবে। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি একটি একটি করে অঙ্কের সমাধান করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই ঢাকা বোর্ড 2017 সালে যে অধিহার সংক্রান্ত প্রশ্নটি এসেছিল, সেই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।